নাশকতায় ক্ষতবিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি আওয়ামী লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। সহিংসতা ঘিরে ঢালাও গ্রেফতার চলছে, দাবি খোকনের। ভিডিও ফুটেজ দেখেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, পাল্টা জবাব। ৮ জুলাই থেকে ১ আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত, আলোচনা করে দেওয়া হবে নতুন সূচি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খুলবে স্কুল কলেজ, জানালেন মন্ত্রী। কারফিউ আর নেটওয়ার্ক বন্ধ থাকায় পোশাক খাতে ক্ষতি ১০,০০০ কোটি টাকারও বেশি, বলছে বিজিএমইএ। এক সপ্তাহ পর খুলল শপিং মল, ক্রেতা না থাকায় নেই বেচা কেনা। ঝুলে আছে মালয়েশিয়া যেতে ব্যর্থ ১৭,০০০ বাংলাদেশের ভাগ্য। দফায় দফায় বৈঠকে মেলেনি সমাধান। আগস্টে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং সাগরের ভয়াল আগ্রাসনে কক্সবাজার উপকূলে তীব্র ভাঙন, উপড়ে গেছে ঝাউবিথির ৫ শতাধিক গাছ। হুমকির মুখে ক্রিকেট স্টেডিয়াম, ব্যবস্থার আশ্বাস হুইপের। মেট্রো রেলে হামলাকারীদের বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রেখেছেন, উন্নয়নের পথে চলতে থাকা দেশকে টেনে নামানোর চেষ্টা কেন? সকালে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় বলেছেন, ধৈর্য ধরার অনুরোধের পরেও কেন শিক্ষার্থীরা তা কানে নেয়নি সেটিও বিবেচনা করতে হবে দেশবাসীকে। হলো প্রধানমন্ত্রীকে নতুন কোনো সৃষ্টিতে নয়, আসতে হয়েছে ধ্বংসের নমুনা দেখতে। সকাল ৯টার পর মিরপুর ১০ মেট্রো স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন সরকার প্রধান। ডিএমটিসিএল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে দেখেছেন ক্ষতচিহ্ন নিয়ে কিভাবে দাঁড়িয়ে স্বপ্নের এই পরিবহন ব্যবস্থা। চূর্ণবিচূর্ণ যন্ত্রাংশ আর অসংখ্য কাঁচের টুকরোর উপরে হেঁটে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সরকার প্রধান। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার প্রশ্ন, মানুষের উপকার করা, সমাজকে এগিয়ে রাখা উদ্যোগগুলোর উপর কিসের এত ক্ষোভ? এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা? এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। সরকারের অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা কথা শোনেনি তা বিবেচনায় নিতেও দেশবাসীর প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। রাষ্ট্রীয় সম্পদে এভাবে ন্যাক্কারজনক হামলা যারা চালিয়েছে তাদের বিচারের ভার দেশবাসীর ওপর ন্যস্ত করেন সরকার প্রধান। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। পরিদর্শনের শেষ ভাগে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সচলের উদ্যোগ নিতে মেট্রো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না, যানজটের এই নগরীতে মেট্রো রেল এক আশীর্বাদের নাম।
আর সে কারণেই এটি উদ্বোধনের পর স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হয়েছেন আবেগতাড়িত। মেট্রোর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সরকার প্রধান বললেন, মেট্রো রেলের উপরে হামলা জনগণের সেই আবেগের উপরে আঘাত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সহিংসতাকারীদের হামলায় তছনছ মিরপুর 10-এর বিআরটিএ কার্যালয়ে। হামলার পর থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে এই প্রতিষ্ঠানটি। এদিকে বিআরটিএ বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা, যদিও ব্যাকআপ সার্ভার দিয়ে কাজ করতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুর 10-এর বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ভিড়। কোনো সরকারি ছুটির দিন না হলেও বন্ধ বিআরটিএর মূল গেট কেন বন্ধ জানতে এবার ভেতরে সময় সংবাদ। দেখা গেল গত শুক্রবার সহিংসতাকারীদের ভয়াবহতার চিত্র। নাশকতাকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল সার্ভার, তাই সংস্থাটির সকল পরিষেবা বন্ধ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট হবে আপনাদের, যে আপনারা বিআরটিতে যান। বিআরটিতে আইসা দেখি এখানে নোটিশ ঝুলানো। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 5 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। আমাদের ব্যাকআপ সার্ভারটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, সেটা চালু হলে তবু 1 মাসের অধিক সময় লাগবে। এদিকে 18 জুলাইয়ের মধ্যে যেসব যানবাহনের লাইসেন্স শেষ হয়েছে সেগুলো নবায়নের সুযোগ 1 মাস বাড়িয়েছে বিআরটিএ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকনের দাবি, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘিরে ঢালাও গ্রেফতার চলছে। আরেক ব্রিফিংয়ে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেছেন, ঢালাও নয়, ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। 9 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী শূন্য নয়াপল্টন। এরই মধ্যে সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন 1 ডজন শীর্ষ নেতা। দলটির হিসেবে গত কয়েকদিনে সারা দেশেই গ্রেফতার হয়েছেন প্রায় 2000 নেতাকর্মী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলন নিয়ে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, সহিংসতা তদন্তের আগে বিএনপিকে দায়ী করে ক্ষমতার বাড়াবাড়ি করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করা হচ্ছে ঢালাও গ্রেফতার। আমরা আশ্চর্য হয়ে যাই, রাজনীতিবিদদের নয় একজন একজনের সমালোচনা করবে একদল, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। একই স্থানে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সহ নির্বাচিত সদস্যরা। এ সময় শাহ মঞ্জুরুল হক জানান, ঢালাও নয়, সহিংসতার ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। খুব শিগগিরই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা জানা যাবে বলেও জানান সমিতির সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। বলেছেন, সাম্প্রতিক সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে। এদিকে বিকেলে ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় খোলার মাধ্যমে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান হলে আমরা অবশ্যই প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে, বিশেষ করে বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আমরা সেটা করব। আন্তঃবোর্ড সমন্বয়ক যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা
পরীক্ষার রুটিনটি আবার পুনর্বিন্যাস করব। সিলেট বিভাগে আমরা পরীক্ষা তখন নেওয়া হয়নি এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো সিলেট বিভাগে শুরু করার সুযোগ হয়নি, সেটা আমরা পুনর্বিন্যাস অবশ্যই করব। ঝুলে আছে কলিং ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ 17,000 বাংলাদেশির ভাগ্য। দফায় দফায় বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান। দুপুরে মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে, সেখানে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে হবে আলোচনা। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। এ সময় আলোচনা হয় ডেডলাইনের মারপ্যাচে আটকে পড়া শ্রমিকদের বিষয়ে। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, আগস্টে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে। এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে 70% অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি, তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব। এদিকে চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার পক্ষে সমাবেশ করে আটক হওয়া প্রবাসীদের জন্য সরকারের সহানুভূতি নেই বলেও স্পষ্ট করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কোনো কিছু করণীয় নেই, যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে চলমান ধরপাকড় অভিযানের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী। কেউ কেউ আবার কাজ পেলেও পাচ্ছেন না ভালো বেতন। তবে অভিবাসীদের স্বার্থ রক্ষায় সোচ্চার হয়ে উঠেছে দেশটির সরকার। জরিমানার মুখোমুখি করতে যাচ্ছে অনিয়মকারী নিয়োগকর্তাদের। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে দেখব বিস্তারিত। দেশের মায়া ত্যাগ করে আপনজনের মুখে হাসি ফোটানোর জন্য অনেকেই পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। বিপুল অঙ্কের টাকা খরচ করে দেশটিতে গেলেও অভিবাসী বিরোধী অভিযানের কারণে বিপাকে পড়েছেন অনেক অভিবাসী, হয়ে পড়েছেন কর্মহীন। অনেকে কাজ করতে পারলেও পাচ্ছেন না ভালো বেতন। এতে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসীরা। এ অবস্থায় অভিবাসীদের সঠিক বেতন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। বুধবার দেশটির সংসদ অধিবেশনে প্রস্তাবিত কর্মসংস্থান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। বেতন আটকে রাখা, যে কাজে নিয়োগ পেয়েছে তার পরিবর্তে অন্য কাজ করানো এবং অবৈধ কাজ করতে বাধ্য করা হলে জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে। মালদ্বীপ সরকারের নতুন উদ্যোগ হচ্ছে, আপনি যদি কমপ্লেন করেন, আপনার কমপ্লেন যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি মালদ্বীপিয়ান রুপিয়া 50,000 রুপিয়া জরিমানা দিতে হবে, প্লাস তার যে লাইসেন্স আছে সেটার উপর অ্যাপেড আসবে। তো আমি মনে করি এখানে যারা আছেন সবাই ভালো কোম্পানিতে কাজ করবেন আর সবাই বৈধ হওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো কিছু হবে, এটাই আশা করি আর কি। ধন্যবাদ মালদ্বীপের বর্তমান সরকারকে। সাম্প্রতিক সময়ে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে এমন উদ্যোগ নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। সাগরের ভয়াল আগ্রাসনে ভাঙন তীব্র হয়েছে কক্সবাজার উপকূলে। একের পর এক বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক ঝাউ গাছ। তছনছ বালিয়াড়ির পাড়, রাস্তাঘাট। হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয় সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় দেখব সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাজ্জাদ হোসেন পেশায় জেটস্কি চালক। উত্তাল থাকায় নামতে পারছেন না সাগরে, তাই হেঁটে হেঁটে দেখছেন ঢেউয়ের ভয়াল আগ্রাসন। সাগর অনেক দূরে ছিল, আজকে 5-6 দিনের সাগর উত্তালের কারণে এই যে মনে করেন গাছের বাগান সরকারে ভেঙে যাচ্ছে। সাগরের ঢেউয়ের তাণ্ডবে উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ, ভাঙছে বালিয়াড়ির পাড়, তছনছ রাস্তা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত তীব্র হয়েছে ভাঙন। সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে, বালিয়ারকুটগুলো চলে যাচ্ছে, যার কারণে জবনগুলো ভেঙে
আমাদের বৈদ্যুতিক তারের উপর পড়ছে। জিও ব্যাগ পার হয়ে ঢেউ এসে আপনার বালির তল থেকে সরে যে আপনার গাছ ভেঙে যায়। স্টেডিয়ামের একদম কাছাকাছি এখন চলে যাচ্ছে। সৈকত পাড়ে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা, যার মধ্যে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয়। আমাদের লাবণী বিচ পয়েন্ট থেকে নাজিরা টেক পয়েন্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের মধ্যে 3.5 কিলোমিটারেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর। প্রচুর পরিমাণ ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং পানিতে ভেসে গিয়েছে। পাশাপাশি এই সমুদ্রের বালিয়াড়ির পাশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্থাপনা রয়েছে, যা অলরেডি হুমকির মুখে। জাতীয় সংসদের হুইপ জানালেন, সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যে ভাঙনটুকু হয়েছে, আমরা দেশি বিদেশি যদি আমাদের বিশেষজ্ঞরা বলেন, যেভাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ শেষ করব। সৈকত পাড়ের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ঢেউয়ের আগ্রাসনে ভাঙছে উপকূল। জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না, তাই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্যান্ডল মাইলসের শাফিন আহমেদের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বড় ভাই হামিন আহমেদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতিমের মতো ফিল হচ্ছে, একদম এমটি একটা ফিলিং কাজ করছে। ছিলেন তারা কাছাকাছি বন্ধু হয়ে, তাদের মিথস্ক্রিয়া অনবদ্য সব গান দিয়েছে বাঙালি শ্রোতাকে। হঠাৎ মধ্যমণির চলে যাওয়া যেন এলোমেলো সবকিছু। মাল্টিপল টাইমস ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ডেডিকেটেড একটা মিউজিশিয়ান ছিলেন, সো উনি ওনার দিকে না খেয়াল করে ওনার ক্রিয়েটিভিটি, মিউজিক এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। সঙ্গীত যার ধ্যান জ্ঞান আরাধ্য, তিনি তাই দিয়েই হৃদয় ভরাতে গিয়েছিলেন সুদূর আমেরিকায়। মঞ্চ ছিল প্রস্তুত, শ্রোতারা ছিলেন অপেক্ষায়। সব আয়োজন ফেলে চলে গেলেন ব্যান্ড সঙ্গীতের রাজা। আমি, হামিন, শফিন, আমরা তিনজন 45 বছরের উপরে একসাথে। আমরা অনেক কিছু একসাথে এনজয় করেছি লাইফে। সেই বেস গিটার বাজায় গান করতো এবং তার শোম্যানশিপ অসাধারণ ছিল, স্টেজ পারফরমেন্স অসাধারণ ছিল। বাংলা সঙ্গীতের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত ও বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ 1979 সালে বড় ভাই হামিন আহমেদকে নিয়ে গড়ে তুলেছিলেন বাংলা সঙ্গীতের অন্যতম সফল ব্যান্ড মাইলস। স্বজনরা জানিয়েছেন, কনসার্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গিয়েছিলেন শাফিন আহমেদ। সেখানে কনসার্টের আগে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে কনসার্ট বাতিল করা হয়। 2 দিন আইসিইউতে থাকার পর তার কিডনি ফেইলিওর হলে মারা যান তিনি। জাহাজের অগ্রভাগটা ভেঙে যায়, জাহাজটা চলতে পারে। এইসব লোক যখন চলে যাবে না, বাংলাদেশটা অন্ধ হয়ে যাবে। কি যেন হারিয়ে ফেলছি, মানে এটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করার মতো না। জীবন আর মরণের সীমানা ছাড়িয়ে গেলেও শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণে যাপনে পরম আত্মীয় হয়ে থাকবেন শাফিন আহমেদ। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। কারফিউ আর কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। মঙ্গল বুধবার থেকে দেশের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও রফতানির ক্ষতি কাটাতে বিদেশি ক্রেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গার্মেন্টস মালিকরা। সাক্ষর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পের উৎপাদন যেমন শূন্যের কোটায় নেমে এসেছিল, ঠিক তেমনি আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে। আর তাই দফায় দফায় বৈঠক করে যাচ্ছে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা। 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি কি পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর এয়ার শিপমেন্ট যাচ্ছে। তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ইন্টারনেট না থাকার কারণে আমরা বায়ারদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারি নাই, বায়াররা সেটাকে ডিসকাউন্ট দিবে। বিদেশি বায়াররা দাবি করে
প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে, তাহলে খরচ বেড়ে যাবে 3 থেকে 4 গুণ। তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মোটামুটি গার্মেন্টসের যে সকল সেকশন আছে সকল সেকশন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি। এখন পর্যন্ত বিজিএমইএ তথ্য অনুযায়ী তাদের শতভাগ গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিতির হার 95%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাতের সময়। এবার দেশে বাইরের খবর। টাইফুন গাইমির আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্স, মারা গেছে অন্তত 13 জন। এছাড়াও তাইওয়ান, জাপান ও চীনে ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। টাইফুনের প্রভাবে বিভিন্ন দেশে দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলো, এর মধ্যেই বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট সচল করা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্য। মহারাষ্ট্রের পুনে তলিয়ে আছে পানিতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়াও পুনে কোড়াল সড়কে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বন্যা দেখা দিয়েছে গুজরাট, হিমাচল প্রদেশেও। দেখছেন রাতের সময়। নারী এশিয়া কাপের খবর। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগ্রেসদের। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচাইতে সফল দল ভারত। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সবশেষ 2 ম্যাচে রানে ফিরেছেন টাইগ্রেস ব্যাটাররা। এই ম্যাচে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু শুক্রবার দুপুর 2:30টায়। সেমিফাইনালেই ফাইনালের রোমাঞ্চ, লড়াইয়ে উত্তেজনার রেণু। প্রতিপক্ষ যখন ভারত, তখন বিনা যুদ্ধে নাহি দেবে সোচাগ্রমে তিনি। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার সেমির মঞ্চে, তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই 2018তেই। সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস। জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি। সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত গুবলেট। তবে স্বস্তির খবর, নিজেদের সবশেষ 2 ম্যাচে রান পেয়েছে টাইগ্রেস টপ অর্ডার। আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি। ব্যাক টু ব্যাক 50তে মুর্শিদা এখন টপ রান গেটারের 3-এ। নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন তার জ্যোতির ছোঁয়া। বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের ওপরই থাকবে বাড়তি দৃষ্টি। প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রুমানা আর জাহানারা সেরা 11তে জায়গা মিলতে পারে 2 সিনিয়র ক্যাম্পেইনারেরই। টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও। নাহিদা আর লাসময়ী রাবেয়া। 3 ম্যাচে দুজনারই সংগ্রহ সমান 5 উইকেট। ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারে রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা। সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত 33 দেখায় মোটে 4 জয় টাইগ্রেসদের। মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই। এমনকি ভারতের বিপক্ষে সবশেষ 8 ম্যাচেও জয়ের দেখা নাই। কিন্তু সেমিফাইনাল বলেই ওসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র। ম্যাচ ডেতে পারফর্মই আসল। এবার তাই আরও এক ঝলক দেখার অপেক্ষায় টাইগ্রেস সমর্থকরা। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নাশকতা ক্ষতবিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। এবং 28 জুলাই থেকে 1 আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত, আলোচনা করে দেওয়া হবে নতুন সূচি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খুলবে স্কুল কলেজ, জানালেন মন্ত্রী। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।